বৃষ্টি ভেজা বিকেল আমার সবসময়ই ভালো লাগত, কারণ বৃষ্টি মানেই ছিল তার কথা মনে পড়া, সেই মেয়েটার কথা যে কোনোদিন আমার ছিল না, তবুও পুরোটা জীবন জুড়ে সেই ছিল আমার সবচেয়ে আপন মানুষ। তার নাম ছিল নীলিমা। আমাদের প্রথম দেখা হয়েছিল কলেজ লাইব্রেরিতে। আমি তখন শেষ বেঞ্চের নীরব ছেলে, যে বইয়ের আড়ালে নিজের পৃথিবী লুকিয়ে রাখত। আর নীলিমা ছিল ঠিক উল্টো, হাসি খুশি, চঞ্চল আর অদ্ভুত রকম প্রাণবন্ত। সে যখন হাসত, মনে হতো পুরো ঘরটা আলোয় ভরে গেছে। সেদিন সে এসে বলেছিলে, এক্সকিউজ মি, এই বইটা কি আপনি নেবেন? আমি বই থেকে মুখ তুলে তাকাতেই যেন সময় থেমে গিয়েছিল। সাদা নীল শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ, আর চোখে এমন এক মায়া যেটা মানুষকে একবার দেখলেই হারিয়ে যেতে বাধ্য করে। আমি তোতলাতে তোতলাতে বলেছিলাম, না, মানে আপনি নিন। সে মুচকি হেসে বলেছিল, থ্যাংক ইউ। সেই ছোট্ট হাসিটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছিল। তারপর ধীরে ধীরে কথা বাড়ল, কখনো লাইব্রেরিতে, কখনো ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটার নিচে। নীলিমা গল্প করতে ভালোবাসত, আর আমি ভালোবাসতাম তাকে শুনতে। একদিন সেদিন আকাশেও খুব বৃষ্টি ছিল। আমি কলেজের সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়েছিলাম। নীলিমা এসে আমার পাশে দাঁড়াল। তার চোখ দুটো ভেজা ছিল। তুমি কিছু বলবে না? আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম, থেকে যাও, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ঠোঁট কাঁপলেও শব্দ বের হয়নি। আমি শুধু বলেছিলাম, তুমি সুখে থেকো। নীলিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে আমার হাতে দিল। এটা তোমার জন্য। সেদিন সে চলে গিয়েছিল, আর আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টির মাঝে, ঠিক একজন হেরে যাওয়া মানুষের মতো। রাতে ডায়েরিটা খুলে দেখি, প্রথম পাতায় লেখা, যে ছেলেটা নিজের অনুভূতি লুকিয়ে রাখে, সে জানি না কেউ একজন প্রতিদিন তার নীরবতাকেই ভালোবেসে ফেলে। আর শেষ পাতায় লেখা ছিল, যদি কোনোদিন সাহস হয়, আমাকে একবার বলো, আমি অপেক্ষা করব। আমার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। আমি দৌড়ে গিয়েছিলাম তার বাড়ির সামনে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিয়ের গাড়ি চলে যাচ্ছিল ধীরে ধীরে। গাড়ির কাঁচের ভেতর থেকে নীলিমা একবার তাকিয়েছিল আমার দিকে। সেই চোখে হাজারটা না বলা কথা ছিল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম, কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা হয়ে, আবার কিছু মানুষ থেকে যায় আজীবনের আফসোস হয়ে। নীলিমা ছিল আমার সেই আফসোস। সে ছিল আমার স্বপ্নচারিণী, যে স্বপ্ন হয়ে এসেছিল আর স্মৃতি হয়ে হারিয়ে গিয়েছিল। বিয়ের গাড়িটা চোখের আড়াল হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। চারপাশে মানুষের শব্দ ছিল, গাড়ির হর্ন ছিল, বৃষ্টি ছিল, কিন্তু আমার কাছে সব কিছু নিঃশব্দ লাগছিল। সেদিন প্রথম বুঝেছিলাম, মানুষ কখন সবচেয়ে বেশি একা হয়, যখন তার মনের সব কথা বুকের ভেতর বন্দি থেকে যায়। তারপর দিন কেটে গেল, কলেজ শেষ হল, বন্ধুরা সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আর আমি এখনও মাঝে মাঝে সেই পুরনো লাইব্রেরিতে যেতাম, কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে থাকতাম, কারণ কিছু জায়গা মানুষকে ভুলতে দেয় না। নীলিমার দেওয়া ডায়েরিটা এখনও আমার কাছে ছিল। প্রতি রাতে আমি শেষ পাতার সেই লাইনটা পড়তাম, আমি অপেক্ষা করব। কিন্তু অপেক্ষা যে সবসময় মানুষের জন্য থেমে থাকে না। 2 বছর পর চাকরির জন্য আমি ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গেলাম। নতুন শহর, নতুন মানুষ, নতুন ব্যস্ততা, সবকিছু বদলে গেলেও একটা জিনিস বদলায়নি, নীলিমার স্মৃতি। অফিস শেষে সমুদ্রের ধারে বসে থাকতাম আমি। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে মনে হতো, জীবনের কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই হয়তো সুন্দর। একদিন রাতে অফিস থেকে ফেরার সময়
হঠাৎ ফোন এলো, অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো খুব পরিচিত একটা কণ্ঠ। কেমন আছো? আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। 2 বছর পরও আমি সেই কণ্ঠ ভুলিনি। নীলিমা? ওপাশে একটু নীরবতা। তারপর ধীরে ধীরে সে বলল, হ্যাঁ, চিনতে পেরেছ তাহলে। আমি জানতাম না কি বলবো। এতদিনের জমে থাকা হাজারটা অনুভূতি যেন একসাথে গলায় এসে আটকে গেল। আমি শুধু বললাম, তুমি কেমন আছো? নীলিমা হাসল, কিন্তু সেই হাসিতে আগের মতো উচ্ছ্বাস ছিল না। ভালো থাকার অভিনয় করছি। কথাটা শুনে বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব গল্প সিনেমার মতো সুন্দর হয় না, তাই না? সেদিন অনেকক্ষণ কথা হয়েছিল আমাদের। জানলাম তার সংসারটা সুখের হয়নি। যে মানুষটাকে বিয়ে করেছিল সে কখনো তাকে বুঝতে পারেনি। নীলিমা ধীরে ধীরে নিজের ভেতর হারিয়ে যেতে শুরু করেছিল। আর আমি ফোনের ওপাশে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম, যে মেয়েটা সবাইকে হাসাতে পারত সে আজ নিজেই কষ্ট লুকিয়ে বাঁচছে। হঠাৎ সে বলল, তুমি কি জানো আমি এখনো তোমার দেওয়া সেই বুকমার্কটা রেখে দিয়েছি? আমার চোখ ভিজে উঠল। এত বছর পরও কিছু স্মৃতি মানুষ এত যত্নে রাখে। আমি ধীরে বললাম, তুমি তো বলেছিলে অপেক্ষা করবে। নীলিমা দীর্ঘশ্বাস ফেলল। অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমার ভেতরটা হঠাৎ ভেঙে গেল। হ্যাঁ, দোষটা তো আমারই ছিল। আমি ভালোবেসেও বলতে পারিনি। কারণ কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু প্রকাশ করতে জানে না। সেদিন রাতের পর থেকে আবার কথা হতে লাগলো আমাদের। প্রতিদিন পুরনো দিনের গল্প, অপূর্ণ ইচ্ছা, না বলা অনুভূতি, সব কিছু যেন আবার ফিরে এলো। কিন্তু ভাগ্য হয়তো আমাদের গল্পটাকে আবারও পরীক্ষা নিতে চেয়েছিল। একদিন হঠাৎ নীলিমার ফোন বন্ধ পাওয়া গেল। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ আমি পাগলের মতো চেষ্টা করেও তার কোনো খোঁজ পেলাম না। তারপর এক বৃষ্টি ভেজা সকালে একটা চিঠি এলো আমার ঠিকানায়। খামের উপর শুধু লেখা ছিল, স্বপ্নচারিণীর শেষ চিঠি। আমি কাঁপা হাতে খামটা খুললাম। চিঠিটার ভাঁজ খুলতেই একটা শুকনো কৃষ্ণচূড়ার ফুল মাটিতে পড়ে গেল। আমার বুকটা কেঁপে উঠল। ঠিক এমন একটা ফুলই একদিন নীলিমা আমার বইয়ের ভেতর রেখে বলেছিল, যেদিন আমাকে খুব মনে পড়বে এটা দেখো। কাঁপা হাতে চিঠিটা খুললাম। নীলিমার হাতের লেখা এখনো আগের মতোই সুন্দর। প্রিয় নীরব, চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। খুব অভিমান হচ্ছে জানো, তোমার ওপর না, ভাগ্যের ওপর। আমরা দুজনই একে অপরকে ভালোবেসেছিলাম, তবুও আমাদের গল্পটা এক হল না। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভুল কি ছিল? তুমি কখনো তোমার মনের কথাগুলো বলনি। আর আমার ভুল ছিল, আমি সারা জীবন তোমার না বলা কথাগুলোর অপেক্ষা করেছি। সংসার করতে গিয়ে আমি বুঝেছি, ভালোবাসা ছাড়া একটা সম্পর্ক ঠিক মরুভূমির মতো। বেঁচে থাকা যায়, কিন্তু প্রাণ নিয়ে না। আমি অনেক চেষ্টা করেছি ভালো থাকতে, কিন্তু কিছু মানুষকে ভুলে থাকা যায় না। তুমি ঠিক তেমনই একজন। আজ এতদিন পর একটা সত্যি কথা বলি, সেদিন যদি তুমি আমার হাতটা একবার ধরে বলতে, থেকে যাও, তাহলে আমি সত্যিই আর কোথাও যেতাম না। মেয়েরা খুব অদ্ভুত জানো, যাকে ভালোবাসে তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারে। কিন্তু তুমি কোনোদিন আমায় থামাওনি। হয়তো এটাই আমাদের নিয়তি ছিল। ডাক্তার বলেছে আমার হাতে খুব বেশি সময় নেই। শরীরের ভেতর নাকি একটা ভয়ঙ্কর অসুখ বাসা বেঁধেছে। মজার ব্যাপার কি জানো, মৃত্যুকে আমার এত ভয় লাগছে না, যতটা আফসোস হচ্ছে তোমাকে না পাওয়ার। যদি পরের জন্ম বলে সত্যিই কিছু থাকে, তাহলে আমি আবার তোমার জীবনে আসতে চাই। তবে এবার তুমি একটু সাহসী হবে, ঠিক আছে? সব কথা যেন চোখে লুকিয়ে না রাখো।
আর হ্যাঁ, বৃষ্টি হলে আজও কি আমাকে মনে পড়ে তোমার? তোমার স্বপ্নচারিণী নীলিমা। চিঠিটা পড়তে পড়তে কখন যে চোখ ভিজে গিয়েছিল বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছিল বুকের ভেতর কেউ ধীরে ধীরে সবকিছু ছিঁড়ে ফেলছে। আমি আর এক মুহূর্তও দেরি করিনি। পরদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। একটাই ইচ্ছে, শেষবারের মতো নীলিমাকে একবার দেখব। ট্রেনের জানালার বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, আর আমি শুধু ভাবছিলাম, জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হল ঠিক সময়ে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে না পারা। ঢাকায় পৌঁছে আমি সরাসরি নীলিমাদের বাসায় গেলাম। বাড়িটার সামনে অদ্ভুত নীরবতা। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। দরজার সামনে সাদা কাপড়ে ঢাকা অনেক মানুষ দাঁড়িয়েছিল। আমি থমকে গেলাম। পা দুটো যেন আর সামনে এগোচ্ছিল না। ঠিক তখনই নীলিমার ছোট বোন আমাকে দেখে এগিয়ে এলো। চোখ ভরা পানি নিয়ে সে শুধু একটা কথাই বলল, আপু, শেষ সময়েও আপনার নামটাই বলছিল। আমার পৃথিবীটা হঠাৎ থেমে গেল। আমি ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলাম। সাদা ফুলের মাঝে শান্ত হয়ে শুয়ে আছে নীলিমা। মনে হচ্ছিল সে শুধু ঘুমিয়ে আছে। আমি তার পাশে বসে কাঁপা হাতে শেষবারের মতো তার কপালে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমি ফিসফিস করে বললাম, নীলিমা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এবার আর সে মুচকি হেসে বলল না, আমি জানি। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম কিছু ভালোবাসা মানুষকে এক করে না, শুধু সারা জীবনের জন্য কাঁদতে শেখায়। নীলিমা ছিল আমার সেই অসমাপ্ত গল্প, যে ছিল আমার স্বপ্ন ছাড়িনি।